আপনারা নিশ্চয়ই জানেন যে কারাগারে উত্তেজনা এখনো কমে নাই, সরি পাহাড়ে উত্তেজনা এখনো কমে নাই। পাহাড়ে শান্তি আসুক সেটা আমরা সবসময় চাই। পাহাড় সবার, পাহাড় যেমন বাঙালির, পাহাড় যেমন জুমবাসীর তেমনি বাঙালির। আমরা যারা পর্যটক, আমরা যারা ভ্রমণ পিপাসু, আমরা পাহাড়ে যাব, পাহাড়কে দেখব কাছ থেকে, তেমনি পাহাড়ের যারা আদিবাসী, পাহাড়ে যারা বাঙালি আছেন তারা যেন সহাবস্থান করে সেই প্রচেষ্টা আমরা সবসময় কামনা করি। সেই কিন্তু অপ্রত্যাশিত হলো সত্য, মাঝে মধ্যেই পাহাড়ও শান্ত হয়ে ওঠে এবং নানা কথা শোনা যায়। এই যাত্রায় আমরা পাহাড়ের যে ৩ পার্বত্য জেলায় খাগড়াছড়ির পর আজকে ৩ পার্বত্য জেলা অবরোধ পালন হয়েছে। সন্ধ্যার দিকে গাড়ি চলাচল শুরু হয়েছে যতদূর জানছি। পাহাড়ে শান্তি আসুক সেটা আমাদের প্রত্যাশা। সেটা নিয়ে আলোচনা করব কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাদের কি অবস্থা। তারা একজন মারা গেছেন, আপনারা জানেন, বীর মুক্তিযোদ্ধা ৬৯ গণঅভ্যুত্থানের অন্যতম একজন সংগঠক, তৎকালীন সময়ের আন্দোলনের নেতা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, যিনি শিল্পমন্ত্রী ছিলেন বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময়। তিনি ৮৬ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র নরসিংদী ৪ আসন থেকে। তারপর তিনি ২০১৯-১৮ এবং ২০২৪-এ, তার আগে ২০১৪-এ এমপি নির্বাচিত হয়েছিলেন এই আসন থেকে। আজকে তিনি মারা গিয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন তিনি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। আমরা এসব নিয়ে কথা বলতে চাই। আজকের বিষয় হচ্ছে পাহাড়ে উত্তেজনা, কারাগারে অবহেলায় বন্দী মৃত্যুর অভিযোগ। আর এই আলোচনায় যুক্ত হবেন ৩ জন অতিথি। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন শাহিন আজম, নিউ ইয়র্ক প্রবাসী কমিউনিটি নেতা। আপনাকে স্বাগতম পিপুল টক অনুষ্ঠানে। আলোচনায় আছেন আমার নিখিল দাস, সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আপনাকে স্বাগতম নিখিল দা, পিপুল টক অনুষ্ঠানে। শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। কোনো একটা শব্দ পাচ্ছি। সঙ্গে আলোচনা আছেন ইতালি থেকে রোম প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক আলমগীর হোসেন। আপনাকে স্বাগতম পিপুল টক অনুষ্ঠানে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আলমগীর ভাই? এখন আমি একটু নিখিল দার কাছ থেকে একটু শুনতে চাই। নিখিল দাকে দিয়ে শুরু করতে চাই। নিখিল দা, পাহাড়ে এই উত্তেজনা ছোট একটি ঘটনা, কিন্তু এটা বড় ঘটনা, ছোট করে দেখার সুযোগ নেই। পাহাড়ে তরুণী ধর্ষিত হয়েছিলেন, তারপরে তার জের ধরে পাহাড়ে উত্তেজনা বিরাজ করছে। দুষ্কৃতকারীদের হামলায় ৩ জনের মৃত্যুর ঘটনা আমরা জানি, এবং পাহাড় নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে। এই পাহাড়ের উত্তেজনা আসলে কমানো যাচ্ছে না বা কেন, বা কমছে না কেন? কারণটা কি? হঠাৎ পাহাড় আর ফুসে উঠে কেন? আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে? ধন্যবাদ বিপুল ভাই। আমার সহ-আলোচক যারা আছেন এবং যারা দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এটা আমাদের জন্য একটা দুঃখজনক, মাঝে মাঝেই পাহাড় উত্তপ্ত হয়ে যায়, সেখানে এর আগেও এইসব ঘটনাগুলো ঘটেছে। একটা বিষয় দেখবেন এবার যে ঘটনাটাকে কেন্দ্র করে হয়েছে, যেটা হলো আপনার ধর্ষণের ঘটনাটা। দেখেন, চাকমা ভাষা, মারমা, ত্রিপুরা, এইসব ভাষাগুলো যখন আপনি দেখবেন, এই ভাষায় ধর্ষণ শব্দটি তাদের নেই। কারণ এই পাহাড়ে কখনো ধর্ষণ এর বিষয়টা তাদের কাছে ছিলই না। তারা এখন কিন্তু সেটার মুখোমুখি তাদের হতে হচ্ছে। শুধু তাই না, এই যে একটা ঘটনা, ধরেন ওখানে এই পাহাড় এবং সমতল, আমরা এই বাংলার অধিবাসী যেখানেই থাকি না কেন, তাহলে আমরা যখন পাহাড়ের বাইরে আমরা যেভাবে জীবন যাপন করছি, যেভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি যেরকম করে আমরা দেখছি, কিন্তু পাহাড়টা ঠিক সেরকম না, একটু ব্যতিক্রম। সেখানে আবার বিশেষভাবে সেখানে একটি রাষ্ট্রীয় বাহিনী সেখানে থাকতে হচ্ছে। এর মধ্যে আবার পাহাড়ে তাদের নিজস্ব বিভিন্ন রকম উপদল আছে, তারা নিজেরা বিভিন্ন ধরনের সংঘাতে লিপ্ত হয়ে থাকে। এই যে একটা অশান্ত পরিবেশ, এই অশান্ত পরিবেশটা রাষ্ট্র, সরকার, আমি কোনো একটা সরকারের কথা বলছি না, কোনো সরকারই আন্তরিকভাবে এটা চায় নাই যে পাহাড়টা শান্ত থাকুক, অর্থাৎ তাদের মধ্যে বিভক্তিটা কমুক। কিন্তু আমরা দেখেছি, এই যে এবারও ধরেন যে ঘটনাটা করলো, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছে? স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এবং যে জায়গায় আছেন, তিনি বলেছেন একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, এবং সেটা হলো ফেসিস্টরা, অর্থাৎ যারা ক্ষমতাচ্যুত হয়েছে সেই ফেসিস্টরা, অথবা সেটা হলো ভারত। তাহলে ভারত, আপনি কি তদন্ত করেছেন?
আপনি কি বিষয়টা পর্যবেক্ষণ করে সামগ্রিক আপনি বুঝতে পেরেছেন যে ভারত এটার সাথে যুক্ত? যদি যুক্ত হয় তাহলে শুধুমাত্র কতগুলো রাজনৈতিক বক্তব্য দিলে হবে না, সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে হবে। তাহলে এই ধরনের কথা বলার মধ্যে দিয়ে এই যে পাহাড়ে যে 3টি প্রাণ ঝরে গেল, যেভাবে গুলি করে হত্যা করা হলো, আপনি দেখেন এরা একটা গণতান্ত্রিক উপায়ে একটা মিছিল করছেন, প্রতিবাদ করছেন। একটা প্রতিবাদ, একটা শিশুই বলা যায়, কিশোরী ধর্ষিতা হয়েছে। সুতরাং সে প্রতিবাদ আমরা করি, আমাদের প্লেনল্যান্ডে আমরা করি না? আমরা ধর্ষণের বিরুদ্ধে আমরা সে প্রতিবাদ মিছিল আমরা এবং আন্দোলন আমরা করেছি এবং এখনো আমরা অব্যাহত আছি। তাইলে তারা সেটা করেছে, তারা এই প্রতিবাদ করেছে। আচ্ছা, এই প্রতিবাদ করার সময় যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য একটা বিশেষ বাহিনী আছে, তারপরও কি করে স্যাটেলাইটদের একটা অংশ আক্রমণ করে, এবং যেখানে যে আক্রমণে, অতর্কিত আক্রমণে, সেখানে পাহাড়িদের উপরে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, তাদের উপর আক্রমণ। এই যে ব্যাপারটা, তার মানে রাষ্ট্র, সরকার অথবা সরকারের কোনো অংশ তারা কি চায়? তারা চায়, অর্থাৎ তারা চায় না যে পাহাড়ে শান্তিটা আসুক। এই যে দেখেন, এগুলার একটার সাথে একটা যুক্ত। কিভাবে যুক্ত? ধরেন পাহাড়ে এই মানুষগুলো তো পাহাড়ে সে আছে, সে বহুকাল ধরে পাহাড়ের মধ্যে আছে। আমরা জিয়া রহমানের সময় আমরা দেখি, সে সময় সেখানে একটা স্যাটেলাইটদেরকে ওখানে এই দিক থেকে গিয়ে সেখানে ইয়ে করে, এরশাদ সেটাকে আরো বেশি পুনর্বাসন করে। এটা করে, অর্থাৎ যে পাহাড়ের মধ্যে আমরা দেখতাম যে পাহাড়িরা কি করতো, তারা জুম চাষ করতো, তাদের কোনো নির্দিষ্ট জায়গা হিসেবে তারা এটা দেখতো না, যে যখন পারতো সেখানে একটা তারা কাজ করতো। এখন এখানে যখন স্যাটেলাইটদেরকে বসিয়ে দেওয়া হয়, তারা তখন ওই পাহাড়িদের তারা যে চাষ করছে সেটার উপরে তারা সেখানে বসতি করছে অথবা ইয়ে করছে, এবং তাদেরকে একটা বিশেষ বাহিনী নিরাপত্তা দিচ্ছে, সহযোগিতা করছে। সুতরাং এইরকম একটা যে কর্মকাণ্ড সেখানে হচ্ছে, এই কর্মকাণ্ডটা আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে, অর্থাৎ রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, মানে এই দৃষ্টিভঙ্গিটা কেমন আপনি এটা দিয়ে খেয়াল করবেন। যেমন এনসিপির একজন নেতা হান্নান মাসুদ, এনসিপির মতো একটা পার্টি যেটাকে কিংস পার্টি বলা হয়, সে হান্নান মাসুদ পাহাড়ে যে এই যেখানে ধর্ষণটা হলো তাকে ভুয়া ধর্ষণ হিসেবে বলে দিল এবং সবার সামনে বক্তব্য দিচ্ছে। তাহলে একটা সংগঠনের সে গুরুত্বপূর্ণ নেতা, তার মানে অর্থাৎ পাহাড়িদের সম্পর্কে তাদের কি ধারণা। আমরা সেটা ঢাকাতেও দেখেছি কিভাবে তাদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র, সরকারে, ইউনূস সরকার তো, প্রত্যেকটা সরকারে আমি এটা বলবো এই কারণে, একবার শান্তি চুক্তি হয়েছিল, আপনারা জানেন, সেখানে 98 শান্তি চুক্তি সেখানে হয়েছিল। আমরা তখন বলেছিলাম এটা শান্তি চুক্তি নয়, এটা পার্বত্য চুক্তি। শান্তি চুক্তি একটা, পার্বত্য চুক্তি আরেকটা। কারণ শান্তি চুক্তি যখন আপনি করবেন, আজকে দেখেন সেখানে এরপরে কতগুলো গভর্নমেন্ট চলে গেল, বিএনপির গভর্নমেন্ট গেল, আওয়ামী লীগের গভর্নমেন্ট গেল, কতগুলো গভর্নমেন্ট গেল, কিন্তু সেই পার্বত্য চুক্তি যেটা আমরা শান্তি চুক্তি নামে চিনি, সেটা তো বাস্তবায়ন হলো না। তাইলে যারা চুক্তি করেছে তারাও বাস্তবায়ন করেনি, এবং আজকে ইন্টারিম গভর্নমেন্ট তারাও কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এগুলো হলো খুবই দুঃখজনক ব্যাপার একটা রাষ্ট্রের ভিতরে। যেমন আমরা ফিলিস্তিনের মধ্যে, আমরা সেখানে মধ্যপ্রাচ্যে যেমন আমরা গাজাকে যে অবস্থায় দেখছি, যার উপর প্রতিনিয়ত আক্রমণ হয়, আমরা বাংলাদেশের মধ্যে আমাদের কাছে পাহাড়টা হলো একটা ছোট্ট একটা গাজা। তাহলে এই সম্পর্কিত তো আমাদের একটা দৃষ্টিভঙ্গি পরিষ্কার থাকতে হবে, এরাই তো আমাদের দেশের জনগণ। তাহলে তাদেরকে একটা ভিন্ন, আমরা একরকম করে থাকবো আর তাদেরকে ভিন্ন রকম করে তারা ভিন্ন রকম করে থাকবে, এটা তো হতে পারে না। সারা দেশে সেনা শাসন নাই, ওখানে সেনা শাসন আছে, এটা তো হতে পারে না। এটা তো কখনো হতে পারে না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ হতে পারে। ধন্যবাদ আপনাকে। একেবারে সঙ্গে থাকুন। শুনছিলেন শাহীন, আজমল, আপনি আপনারা দেশে বাইরে থেকে নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন। এমনি রাজনৈতিক অস্থিরতা চলছে, এক ধরনের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে গত 14 মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে, মব চলছে দেশ জুড়ে, এখনো মব থামেনি, এখনো মব চলে। এর মধ্যেই পাহাড়ে একদম শান্ত, পাহাড় অশান্ত হয়ে ওঠে মাঝে মধ্যে। এই যে এতগুলো লোক মারা গেল, পাহাড়ের শান্তিটা কিভাবে ফিরবে? আপনার কাছে কি মনে হয় শান্তিটা ফেরার আর পদ্ধতিটা কি, আসলে প্রশমনটা কিভাবে, এই উত্তেজনা কিভাবে প্রশমন করা সম্ভব? ধন্যবাদ বিপুল আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং
আমার সহ আলোচক নিখিল দা এবং আলমগীর ভাই সহ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। দেখুন, অত্যন্ত স্পর্শকাতর বা দীর্ঘদিনের আমাদের এই সমস্যা যেটাই বলেন যে শান্তি চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়িত না হওয়ার কারণেই কিন্তু আজকে এই সংকট। আপনি আপনার দেশের বাড়ি এবং আমার দেশের বাড়ি, আমরা এই উপজাতি বা সমভূমি এবং বিশেষ করে আমার যে জন্মস্থান বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে একটি উপজেলা, এবং সেই উপজেলায় এই উপজাতিরা বিরাট একটা অংশ, এবং সমভূমিতে আমরা বসবাস করি। হাওরে আবার হাওর অঞ্চলে কিছু মানুষ বসবাস করেন, এবং আমাদের হাওরটা কিন্তু হাকালুকি হাওর, যেটা আসাম এবং অল বেঙ্গলের মধ্যে সর্ববৃহৎ হাওর, হাকালুকি হাওর। এবং আমরা কিন্তু এই মানুষগুলা দীর্ঘ পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে খুব সুন্দরভাবে বসবাস করে আসছি। যদি আপনার উদাহরণ হিসাবে আমাদের এলাকাটাকে ধরে নেন, যেমন বড়লেখা যেটাকে বলা হয়, জুড়ি, কোলাউড়া, মৌলভীবাজার, রাজনগর, কমলগঞ্জ, এগুলো পাহাড়ি অঞ্চল, এবং পাহাড়ি অঞ্চলের আপনি জানেন সবাই উপজাতিরা অত্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত, এবং বাংলাদেশের বিভিন্ন বিচার বিভাগে প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন কর্মকর্তা। যেমন আমাদের সংকট তো বিরাজ করছে, এটা তো ভাই উল্লেখ করেছেন, এগুলো খুব সুন্দর। এটা তো যে স্যাটেলাইট যখন শুরু হয়, এবং এই স্যাটেলাইট থেকে এই আমাদের উৎপত্তি, এবং এটা শান্তি চুক্তি হয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বা আব্দুল সামাদ আজাদ ছিলেন, বা আমাদের আব্দুল হাসান আব্দুল্লাহ ছিলেন, যেটা চিফ হুইপ, এবং তার নেতৃত্বেই কিন্তু শেখ হাসিনা সরকার করেছিলেন। কিন্তু এটা বাস্তবায়ন, এটা খুবই খুবই জটিল ব্যাপার। আপনি যদি আমার সৌভাগ্য হয়েছিল শিলংয়ে যাওয়ার, বা এগুলা কাশ্মীর সম্বন্ধে এগুলো দেখার, এগুলা খুবই অত্যন্ত ভূমি নিয়ে যেগুলা অত্যন্ত কিন্তু আমাদের মানুষ যেভাবে ঢুকে যাচ্ছেন, যেভাবে তাদের পরিবেশ, তাদের ইতিহাস, ঐতিহ্য, এবং তাদের যে বিশেষ করে উপজাতিদের, যে তাদের ইতিহাস, ঐতিহ্য সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। কারণ আমি উল্লেখ করতে চাইলাম এই জন্যই যে আপনি ছোটবেলায় বড় হয়েছেন যে অঞ্চলে, আমার প্রায় কাছে গেছি, আমরা কিন্তু উপজাতিদের আমরা খুব সম্মান করেছি। আমাদের দেশের মাইনরিটি আমাদের এলাকাতে অনেক বেশি। আমরা যদিও একটা মুসলিম মেজরিটি দেশ, কিন্তু আমরা মাইনরিটি পিপুলদের খুব সম্মান করি। আমাদের মানুষের চাইতে আমরা মাইনরিটি বা উপজাতিদেরকে খুব সম্মান করি। আমাদের উচিত রাষ্ট্রীয় ব্যবস্থায়, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কোনো মূল্যে হোক, আমাদের এই যাতে কোনো ধরনের আন্তর্জাতিকভাবে কোনো নিউজ না হয়। কারণ জানেন, এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের এই উপজাতিদের নিয়ে আন্তর্জাতিক যারা আছেন তারা কিন্তু খুব উদ্বিগ্ন, এবং তারা ইস্যু করছেন। এবং আমাদের যে সরকার আসলে এই অতীতের সরকার বা বর্তমান সরকার, ভবিষ্যতেও যদি সরকারগুলা বা যেগুলো আসবে, তাদের অত্যন্ত স্পর্শকাতর এই ব্যাপার নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন উঠতে না পারে, কোনো ধরনের ভাবে রক্তপাত, এবং এই যে অকাল মৃত্যু হলো, এবং আমি খুবই দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমি শুরুতেই একটু ভুলে গিয়েছি, বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত বীর মুক্তিযোদ্ধা, এবং 19 গণঅভ্যুত্থানের এই প্রসঙ্গে আসবো পরে, আমি তার হুমায়ুন ভাইয়ের স্মৃতি প্রতিশ্রদ্ধা জানাই। এই প্রসঙ্গে আসবো হুমায়ুন, নূর মজিদ হুমায়ুনের মৃত্যু প্রসঙ্গে আমরা আসবো, একটু পরে আসবো। আমি আপনার কাছে আবার আসবো। আলমগীর হোসেন, আপনার কাছে একটু শুনি যে বাংলাদেশের এই যে পরিস্থিতি তৈরি হলো, সহিংসতা, সংঘাত, এটা আসলে কি বার্তা দিচ্ছে বাইরে? মানুষের মধ্যে তো নানা আলোচনা হয়, আপনারা দেশে বিদেশে নিশ্চয়ই আলোচনা আর সঙ্গে যুক্ত থাকেন, মানুষ প্রশ্ন করে এই সংঘাত সহিংসতা থেকে বের হওয়ার উপায়টা, বিশেষ করে পাহাড়ে এই যে ধর্ষণের ঘটনায় যিনি ধর্ষণকারী তাকে গ্রেফতার করলেই পরিস্থিতি, গ্রেফতার হয়েছে পরবর্তী, কিন্তু গ্রেফতার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেত। এটার জন্য অবরোধ হতো না, আন্দোলন হতো না, প্রাণ জড়তো না। এবং এই যে মুখোশধারীরা, দুষ্কৃতকারীরা হামলা করলো, হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারপরও এই সংঘাতে 3 জন মানুষ মারা গেল, বাড়িঘর বাজার সব পুড়িয়ে দেওয়া হলো। এটা স্বাভাবিক হতে আসলে কি করতে হবে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার ব্যক্তিগত পক্ষে, ইতালি প্রবাসীদের পক্ষ থেকে আমাদের অত্যন্ত বিজ্ঞ আলোচক জনাব নিখিল দা, এবং ইউএস থেকে শাহিন ভাই যারা যুক্ত হয়েছেন, এবং বিপুল দা আপনাকে, পাশাপাশি যে যেখান থেকে দেখছেন দেশে এবং বিদেশে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে দু একটি কথা। আসলে এই যে পাহাড়ের যে ব্যাপারটা নিয়ে আপনি যে প্রসঙ্গে কথা বলছেন, আমাদের দাদা কিছু আলোচনা করছেন, তবে আমাদের একটা প্রবণতা আছে কি, যে আমরা যে কোনো আলোচনায়
আসলে মানে সবাইকে একসাথে একভাবে আলোচনাটা করি। যেমন এই আলোচনাটা একেবারে সংক্ষেপে যদি বলি আমরা, যে বাংলাদেশ স্বাধীনের পরে এই পাহাড়ে যে ইনসার্জেন্সি এবং যে ধরনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগ্রামে যারা লিপ্ত ছিল, ৭৫-এর পরে এই সংগ্রামটা আরো বাড়ার পরে যখন দাদা যেটা বলছিলেন যে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে, তখন এখানে প্রথম এই পাহাড়িদের ভিতরে বাঙালিদেরকে নিয়ে এখানে সেটেলার বানানো হয়। এখানে কিছু লোকে জায়গা করে দেওয়া হয়, যেখানে পাহাড়িদের সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট একটা সংঘাত আবার আরেকটা নতুন মাত্রা যোগ করে। তো সেই সংঘাতটা তো দীর্ঘদিন চলমান চলে আসছে, এবং একদিকে হলো সেটেলারদের সাথে দ্বন্দ্ব, আরেকটা হলো ওইখানে যে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন ইনসার্জেন্সি গ্রুপ ছিল, এগুলির সমন্বয়ে তখন আমরা যতটুকু জানতাম যে সন্তুল আর্মা বলে ওনারা যারা জনসংহতি সম্ভবত এরা ওইটার নেতৃত্ব দিত। তো দীর্ঘদিন পরে ধরেন এরশাদের আমল, তারপরে আবার ম্যাডাম খালেদা জিয়ার আমল, জিয়াউর রহমানের আমলে সবাই এইটার ভিতরে কিন্তু এই সংঘাতটাকে নিরসনের কেউ চেষ্টা করে নাই, বরং সেই সংঘাতটাকে দিনে দিনে আরো উস্কাইয়া দেওয়া হয়েছে। এবং বিভিন্ন গ্রুপ এখানে আমরা তো মনে করি বা দেখছি, যতটুকু তথ্য জানি আমরা পড়ি পত্র পত্রিকা মিডিয়াতে, এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সংঘাতগুলিকে বাড়ানো হয়েছে। তারপরে দেখেন ১৯৯৬ সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন এরকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিষয়ে আওয়ামী লীগ পদক্ষেপ নেয়, এবং এই পাহাড়ের যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলি তাদের সাথে দীর্ঘ আলোচনা সাপেক্ষে তাদের সাথে একটা শান্তি চুক্তি, যেটা দাদা আবার বললেন এটা শান্তি চুক্তি না, পাহাড়ি চুক্তি যে নামেই বলেন, সরকারের কিন্তু একটা প্রচেষ্টা ছিল। এবং সেই শান্তি চুক্তি একেবারে কিছু হয় না এই কথাটা মানতে পারছি না, এটার সাথে একটু দ্বিমত করছে। এবং এই শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্যদের জন্য আলাদা মন্ত্রণালয়, আলাদা সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকাতে তাদের বিভিন্ন দাবি অনুযায়ী যে দাবিগুলি ধারাবাহিকভাবে ধাপে ধাপে কিন্তু এগুলি আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছিল। এবং পরবর্তীতে যে সমস্ত মাঝে মাঝে যে সরকার এসছে, তারা এক এক সরকার তো এক এক সময় আসছে, তো কেউ তো আমরা তো দেখি না এর আগে আন্তরিকভাবে কাউকে উদ্যোগ নিয়ে এই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কেউ কোনো উদ্যোগ নিচ্ছে। তো এখন যে পরিস্থিতিটা দাঁড়াইছে সেটা হলো যে পাহাড়ে ধরেন আপনি এমনিতে পাহাড় বলতে কোনো কথা না, সারা বাংলাদেশ তো একটা পাহাড়ে পরিণত হয়েছে। বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে, রোডে ঘাটে, বাজার বন্দরে এই তথাকথিত মব কালচার, এই আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নাই, পুলিশ হামলা হচ্ছে, সেনাবাহিনীর উপরে হামলা করা হচ্ছে। এই যে বর্তমানে যে একটি অবৈধ দখলদার এবং এই যে প্রতিশোধ পরায়ণ, মানে কারণ যা কিছু হচ্ছে সকল কিছু কিন্তু একটি প্রতিশোধ পরায়ণ থেকে হচ্ছে। এখানে রাষ্ট্রের মঙ্গল বা রাষ্ট্রের ভালো চিন্তা করে কোনো উদ্যোগ গত 14 মাসে কিন্তু আমরা দেখিনি, এটাকে হলফ করে বলতে পারবে না। এখন সারা বাংলাদেশের অবস্থা অনুযায়ী যেরকম যেখানে যে মব, পাহাড়ে সে একই মব সৃষ্টি করা হয়েছে, দর্শন করা হয়েছে, সেখানে পরিস্থিতি। তবে আমরা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে সকল সেক্টর, আমরা যদি বাংলাদেশ আর্মির কথা বলেন, বিডিআর এর কথা বলেন, পুলিশ কথা বলেন, আনসার বাহিনীর, মানে একটা বাহিনী, কোনো একটা বাহিনীকে সুশৃঙ্খল অবস্থায় আছে? কোনো একটা বাহিনীকে কি এই সরকার যে দায়িত্ব নিয়ে, যে সরকারের যে একটা নিয়ন্ত্রণ এবং সরকার দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করা, খুন, জখম, ধর্ষণ, হত্যা, যত প্রকার অপকর্ম আছে, সকল অপকর্মকে রাষ্ট্র ডাইরেক্ট সরাসরি এটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এবং তারা কখনো মবকে বলে প্রেসার গ্রুপ, এই সমস্ত গ্রুপকে তারা এটা স্বীকারই করতে চায় না। আরেকটা কথা বলছেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এ তো একটা অসুস্থ মস্তিষ্ক বিকৃত মানুষ, মানে তার কোনো কথাবার্তার মধ্যে কোনো সুস্থ মানুষ সে, এটা তো প্রমাণিত হয়। এখন যে প্রশ্নটা বলছেন যে সে বলে কোনো বাংলাদেশের এখন কোনো জায়গায় কোনো কিছু হইলেই একটা বলে কি যে এটা ফেসিস্ট। ফেসিস্ট কে? এটা কি গত 1-1.5 বছরে কি প্রমাণের বাকি রয়েছে যে ফেসিস্ট কারা, রাসিস্ট কারা, স্বৈরাচার কারা? যেই দেশে আইনের কোনো
প্রয়োগ নাই, যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজের নিরাপত্তা নাই, তো সেখানে দেশ এবং জাতিকে তারা নিরাপত্তা দিবে কিভাবে? এখন প্রশ্ন রয়েছে এই যে পাহাড়ের ঘটনাটা, আমরা মর্মাহত, দুঃখিত। অবশ্যই আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক, এবং যে একটা চুক্তি তো একবার হয়েছে, সেই চুক্তিটা অনুযায়ী অন্তত সেখানে ধারাবাহিকভাবে যারাই যখন যেভাবে থাকুক তারা সেটা বাস্তবায়ন করুক, এটাই আমরা প্রত্যাশা করি, এবং সেটা বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা হোক। কিন্তু এই যে এক এক সময় আইসা এই যে জাতিকে আজকে দেশের স্বাধীনতা কোথায়, সার্বভৌমত্ব কোথায়, মুক্তিযুদ্ধ কোথায়, আমাদের একটা বিষয় খুব কষ্ট লাগে কি জানেন, যে বাংলাদেশে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করা অন্যায় না, আওয়ামী লীগ বিরোধিতা একজন করতেই পারে, কিন্তু আমরা যারা বাংলাদেশে বাম ঘরানার রাজনীতি যারা করেন, যেমন দাদারা বাসদ, জাসদ, সিপিবি এবং অন্যান্য এই যে গণসংহতি পরিষদ, যাদের অন্তত তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের, যদি আওয়ামী লীগকে একা দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ নাকি, তাহলে আজকের বাংলাদেশে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব যেভাবে আক্রান্ত, তো আওয়ামী লীগ নাই, কেউ তো কথা বলছে না। এই যে বর্তমানে অবৈধ দখলদার সরকার যা খুশি, যেভাবে খুশি যা খুশি করে যাচ্ছে, আমরা শুনছি চুক্তি করতেছে, বন্দর দিচ্ছে, তারপরে আপনার এই যে করিডোরের নামে আমাদেরকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সারা বাংলাদেশটাই থেকে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করা হয়েছে, পুরো দেশটার ভিতরে একটা মব, তথাকথিত এই যে মব সৃষ্টি করে, এটাকে আবার সরকারি ভাবে বলা হয় প্রেসার গ্রুপ, এটাকে বলে প্রেসার গ্রুপ নাকি বলা হয়। মানুষ হত্যাকারীকে যদি প্রেসার গ্রুপ বলা হয়, রাস্তাঘাটে চড়ে, পাহাড়ে না তো সারা বাংলাদেশটা তো পাহাড়ে পরিণত হয়েছে। এক এক সময় এক এক জায়গায় উত্তেজনার পরিমাণটা একটু বাড়ে, মনে এক এক জায়গায় এক এক সময় উত্তেজনাটা একটু বাড়ে। আমরা কোনো কাউকে এটা নিয়ে, যেমন সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আমরা আশা করব দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে তারা যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। আজকে যারা ক্ষমতার বাহাদুরি করতেছে, ক্ষমতার অপব্যবহার করতেছে, তাদের কাছেও ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা তাদেরকেও একদিন বিদায় নিতে হবে, এবং তাদের বিদায়টা মনে হয় যে আরো করুণ পরিণতি ভোগ করতে হবে। সঙ্গে থাকুন আপনি, আমরা একটু শুনি। নিখিলদা, এই যে আপনার ইয়েতে এই কারাগারে ছিলেন নূর মজিদ হুমায়ুন, মাহমুদ হুমায়ুন, তিনি সাবেক শিল্পমন্ত্রী, তিনি বীর মুক্তিযোদ্ধা, 69-এর গণ অভ্যুত্থানের একজন সংগঠক, আন্দোলনকারী, এবং বাংলাদেশের রাজনীতিতে প্রবীণদের একজন জ্যেষ্ঠ নাগরিক। তার মৃত্যু হলো আজকে। কারা কর্তৃপক্ষ বলছেন তিনি হাসপাতালে অসুস্থ, জটিল রোগে আক্রান্ত ছিলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই যে বন্দি মৃত্যু, আমরা এর আগে অনেকগুলো, এত অসুস্থতার কথা, এর আগে অনেকগুলো অভিযোগ, লাস্ট কোথায় দেখলাম আরেকজন বন্দিকে মেরে ফেলা হলো, তার পরিবার অভিযোগ করছে কারাগারে মারা হয়েছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আসলে কেন আসলে এই অভিযোগগুলো উঠতেছে কারাগারে মৃত্যুর, বা মৃত্যুর কথা বলা হচ্ছে না কারাগারে? আপনার কাছে কি মনে হচ্ছে, এখানে রাজনৈতিক কোনো ইয়ে আছে কিনা, সংশ্লিষ্টতা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, আপনি এখন কারাগারে সামনে যদি যান, বাংলাদেশের সব কারাগারে চমৎকার দুইটা লাইন লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এইটা দেখলে মনটা ভরে যায়, কারণ এক সময় যখন কারাগারে ঢুকা হতো তখন এই লেখা ছিল না, কিন্তু এখন এত চমৎকার করে লিখেছে, বাইরের থেকে দেখলে সবাই বলবে ভিতরে আসলে সত্যিকার চমৎকার নিরাপদের মধ্যে আছে। এটা আমরা দেখলাম। এই যে সাবেক শিল্পমন্ত্রীর যে মৃত্যুটা, এই মৃত্যুটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা দায় কিন্তু সরকার, এটা আমরা মনে করি। কারণ আপনি কেউ যদি অপরাধ করে থাকে, তার সুনির্দিষ্ট মামলা, তার বিচার হবে, তার ইয়ে হবে সব, কিন্তু আপনি তাকে যখন রাখবেন যে জায়গায়, নিশ্চয়ই তার সেই চিকিৎসাটা হয় নাই। আপনি অসুস্থ হইতে পারেন, অসুস্থ হলে তো সেখানে চিকিৎসার দায়িত্ব কার? সেখানে রাষ্ট্রের, এবং সে কারাগার কর্তৃপক্ষের। তাহলে এই সবকিছু না, এগুলো যে দায়িত্ব, এই যে দায়িত্বশীলতা, তার মানে একটা রাষ্ট্র কোন জায়গায় গেলে, কত দায়িত্বহীন হলে
এবং কত প্রতিশোধ পরায়ণ হলে তারা এই তাদের অবহেলা বলেন, সুপরিকল্পিত বলেন, যেটাই বলেন, আমরা তো বলতে পারছি না যে কি কারণে এটা হচ্ছে। আমরা এতটুকু বলতে পারি, রাষ্ট্রের যে দায়িত্ব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে দায়িত্ব, সরকারের যে দায়িত্ব, সে দায়িত্ব সে পালন করে নাই। তার মানে একটা রাষ্ট্র, একটা অগণতান্ত্রিক রাষ্ট্র, একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র না হলে এরকম ঘটনা ঘটে না। সুতরাং এটা কোনোভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না। আমি শুধু এই সময় না, বিভিন্ন সময়েই দেখেছি যে কোনো মৃত্যুই কারাগারে, তিনি যদি কারাগারে, তিনি তো একজন রাজনীতিবিদ এবং সাধারণ কোনো কয়েদি না, তিনি একটা সাধারণ কয়েদি না। যদি সাধারণ কয়েদিও হতো অথবা খুবই বড় অপরাধী হিসাবেও হতো, তাহলে তো তাকে আপনি নিরাপদেই রাখবেন, আপনি তাকে সেরকম করেই রাখবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে এই যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে রাষ্ট্র, সেই রাষ্ট্র সরকার এটার জন্য দায়ী তাকে নিতে হবে। এটাকে আমরা আসলে, এটা তো নিন্দা জানানোর কোনো ভাষা নেই, এটা খুবই দুঃখজনক। এইরকম একটা রাষ্ট্র, এরকম একটা সমাজ আমরা চাই না। আমরা লেখক মোস্তাককেও দেখেছিলাম সেই সময়, বা তারও আগে আমরা অনেককে দেখেছিলাম। আমার সীমাকে দেখেছিলাম, সীমা একটা মেয়ে, তাকে তো হাজতখানায় মেরে ফেলে। তো এগুলো তো আমরা কখনো প্রত্যাশা করতে পারি না। এই জন্য আমি মনে করি যে এটা আসলে আজকে রাষ্ট্রের এখানে জবাবদিহিতা করা উচিত, সরকারের এটা জবাবদিহিতা করেছে এবং সরকার এটা দায় নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে, এই বিষয়ে হইল আমার বক্তব্য। একেবারে সঙ্গে থাকুন। আর শাহিন আজমল আর নুরুল মাজিদ হুমায়ুন সম্পর্কে নিশ্চয়ই জানছেন, নানা কথা শোনা যাচ্ছে যে শুধু উনি না, কারাগারে যারা আছেন তাদের অনেকের উপর নির্যাতনের নানা অভিযোগ নানাভাবে শোনা যাচ্ছে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় কিংবা বিভিন্ন মাধ্যমে আমরা অভিযোগের কথা শুনি। কারাগারে কেন মৃত্যু হবে, আর কারাগারে বন্দীদের নিয়ে নির্যাতন করা হচ্ছে, এই অভিযোগ কেন শুনতে হবে? দেখুন, এই সরকার তো আসলে যেভাবে মিথ্যা মামলা বা রাজনৈতিক মামলা দিয়ে বিশেষ করে রাজনীতিবিদদের গ্রেপ্তার করা, বা তাদেরকে এই যে নিখিল দা উল্লেখ করলেন যে নুরুল মজিদ হুমায়ুন সাহেব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, এমপি, তার যে মৃত্যু, এবং এই জন্য কিন্তু সম্পূর্ণভাবে সরকার দায়ী। আমরা এই শুধু উনারা নয়, আরো অনেকে, আমরা দেখেছেন কিছুদিন আগে একজন যুবলীগের নেতা কিভাবে এভাবে জেলের ভিতরেই হত্যা করা হলো, মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে। একটি দেশের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি, জেলের ভিতরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানুষকে যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, এবং এটা সম্পূর্ণ তো সবকিছুই তো আমাদের আলমগীর ভাই উল্লেখ করেছে, সবকিছু কিন্তু দায়ভার সরকারের উপরে। এবং এই যে হুমায়ুন ভাইয়ের মতো একজন একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন স্পোর্টসম্যান, ক্রীড়া সংগঠক, মানে একজন ফার্স্ট ক্লাস সিটিজেন অফ বাংলাদেশ, একজন ন্যাশনাল ফিগার, তাকে যেভাবে এইভাবে হসপিটালে আনার পথে যেভাবে তাকে প্রাণ দিতে হলো, শুধু তিনি নন, আমির হোসেন আমুর অবস্থা হতে কিন্তু খুবই খারাপ, রাশেদ খান মেনন বা ইনু সহ সমস্ত রাজনীতিবিদদের এইভাবে হয়রানি করা হচ্ছে। আপনি জানেন যে গত 22শে সেপ্টেম্বর আমাদের জাতিসংঘের ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের দেশের উপদেষ্টা ইউনূস সাহেবকে আগমন এসেছিলেন। সেই দিন থেকে 22 থেকে 25 তারিখ আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি, এবং আমাদের যে অবস্থা দেখেছেন বিমানবন্দরে, পরবর্তী পর্যায়ে তিনি যখন জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, সেইভাবে মানুষ তার ভাষণের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন করেছেন, সেটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে হয়নি। কেন? কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রবাসীরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে একটি দেশের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। কিন্তু আপনি দেখেছেন যে বর্তমানে এই যে নেতৃত্বে সরকার, উপজাতি বলেন এবং কাউকে নিরাপত্তা দিতে পারছেন না। আপনি দেখেন আমাদের দেশে ঢাকাতে একটা বিমান দুর্ঘটনা হলো, দুর্ঘটনার পর আমাদের কয়েকজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদায় তাদের অবরুদ্ধ করে রাখা হলো। পৃথিবীর কোনো দেশে কত ঘন্টা, 8-9 ঘন্টা, 7 ঘন্টা, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো। ঠিক একইভাবে আমরা যখন দেখতে পাচ্ছি, দেখুন
এবারকার যে ইউএনজিএ, ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির মূল প্রতিপাদ্যই ছিল কিন্তু ডেমোক্রেসি, হিউম্যান রাইট এবং ডেভেলপমেন্ট। এই যে দেখুন ডেমোক্রেসি, বাংলা এই তিনটা নিয়ে কিন্তু এবারকার জাতিসংঘের এই সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য ছিল। কিন্তু বাংলাদেশের গণতন্ত্র অনুপস্থিত, বাংলাদেশের হিউম্যান রাইট অনুপস্থিত, বাংলাদেশের বর্তমানে ডেভেলপমেন্ট মানে মোটেই নাই। আপনি যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, পৃথিবীতে তো কোনো দেশই আগে যেতে পারবে না। আমাদের তো প্রধান দায়িত্ব হলো, দেখুন আমি একটু আগের পিছনে একটা শেষ করতে পারি নাই। যেমন উপজাতিরা কৃষি প্রধান আমাদের অঞ্চলে, আমার অঞ্চলে একই, যে আপনার অঞ্চলে নিশ্চয়ই বিপুল, আমি জানি যে আপনার এই সেই এলাকাতে আমাদের অঞ্চলে কৃষি প্রধান। যুগে যুগে থেকে তারা কৃষি নির্ভর করার জন্য তারা সমতলে আসেন তাদের পণ্য বিক্রি করতে। আমাদের দেশের যেসব জনপ্রতিনিধিরা থাকেন বা আমাদের যারা দেশকে পরিচালনা করেন গ্রামাঞ্চলে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, এই উপজাতিরা গভীর রাতে তারা গ্রামের বাজারে আসে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তারা তাদের পণ্য নিয়ে আসেন এবং তাদের নিরাপত্তার জন্য যুগে 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 আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বাররা এবং তারা এখানকার বিক্রি করে যাতে তারা স্বাভাবিকভাবে সুস্থভাবে ফিরে যেতে পারেন, নিরাপদভাবে তাদের পাহাড়ি অঞ্চলে ফিরে যেতে পারেন। এই 3-4টা ইউনিয়ন বা 4টা ইউনিয়ন অতিক্রম করে তারা তাদের সেই পাহাড়ের তাদের যান, সেখানে নিরাপত্তা দেওয়া হয়। সেখানে আমাদের নিরাপত্তা দিয়ে থাকেন আমাদের কমিউনিটি লিডাররা, আমাদের জনপ্রতিনিধিরা। কিন্তু আজকে বর্তমান সরকার কেন একটা আমরা জায়গায় থাকি একটু, আমরা এই পাহাড়ের আলোচনাটা এবার করলাম, আমরা হুমায়ুন মজিদের মৃত্যু বা আরো আওয়ামী লীগ বা কারাগারে বন্দী, যেটা আপনি বলছিলেন যে অনেকের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে, নানা কথা আমরা শুনতেছি, শোনা যায় কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই কারাগারের বন্দীদের যাতে সুচিকিৎসা না হয় সেদিকেও তারা এক ধরনের চাপও প্রয়োগ করছেন, এরকম অভিযোগ শোনা যাচ্ছে। এটা নিয়ে যদি আপনি একটু বলেন। আমি আসছি আপনার দেখো, সহিংসতা এমন ভাবে যে দেশের যে ওই যে চাপ সৃষ্টিকারী বা সহিংসতাকে এমন ভাবে বাংলাদেশের দুর্দান করেছে, সেই সহিংসতা কিন্তু এখন নিউ ইয়র্কে এসে পৌঁছেছে। এখন কিন্তু গতকালকে প্রায় নিউ ইয়র্কের সাংবাদিক বা এখানকার এলিট শ্রেণী যারা আপনি জানেন যে নিউ ইয়র্ক একটি মিনি বাংলাদেশ। এখানে বাংলাদেশের সমস্ত জেলার সমস্ত জাতি, উপজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা বসবাস করেন। কালকে সবাই বসে আলোচনা করেছিলেন যে উপদেষ্টা ইউনূস সাহেব যখন এখনো পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন, তাকে একটি স্মারকলিপি দেওয়ার জন্য, দেখি স্মারকলিপি দেওয়া, তিনি যেন এই যে একটি দেশের যে অবস্থা এটা মোটেই ভালো নয় এবং তাকে পদত্যাগ করতে হবে, একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। কারণ এই যদি তিনি এটা না করেন, দেখুন কেন পারছেন না, দেখুন আমি আপনার এই যে জেলের ভিতরে সম্পূর্ণভাবে তো উনি উল্লেখ করেছেন আমাদের আলমগীর ভাই, তিনি প্রতিহিংসায় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন প্রতিহিংসা স্থাপন করার জন্য। ডক্টর ইউনূস তিনি আজকে যে রাজনীতিবিদদের মিথ্যা মামলা, যেগুলো মামলা দিয়ে যাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে, এবং একটা প্রশাসনের বিচার এটা করা হচ্ছে, যে ট্রাইব্যুনাল করা হয়েছে সেটা তো সাংবিধানিকভাবে বৈধ নয় এবং এই অবৈধ ট্রাইব্যুনাল দিয়ে অবৈধ বিচার কার্য হচ্ছে, বিচারের রায় ঘোষণা করা হবে, সেটা তো মানুষ মেনে নেবে না। কিন্তু এটা প্রতিহিংসা। তিনি ডক্টর ইউনূস সাহেব একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন ওই 2007 সালে। আমি নিজে ইউটিউবে দেখেছি, ডক্টর ইউনূস সাহেব নিজে বলেছিলেন যে তার জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা নিজে সার্চ করলে দেখতে পারবেন, আমি 4 সপ্তাহের জন্য রাজনীতিতে যোগদান করার জন্য। এবং সেই ডক্টর ইউনূস সাহেব এখন বাংলাদেশের রাজনীতি শুধু নয়, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করার প্রচেষ্টা করছে। এবং এই যে মতৈক্য বা এগুলা দিয়ে আজকে যে বিশেষ করে এই যে গত 25 তারিখ এখানকার যে একটু সম্বর্ধনা ছিল, আমি আসতেছি আপনার উত্তরে, সম্বর্ধনা ছিল একটা বিএনপির এখানকার ওনার যে সম্বর্ধনা, সেখানে বিএনপির প্রায় বিএনপির কিছু লোককে ঢুকতে দেওয়া হয়েছে এখানে তাদের নিরাপত্তার জন্য। কারণ অনেক লোক লিমিটেড পিপুল রাখা হয়েছিল। এতে নিয়ে আরো তিনি যে এখানে এসেও এখানকার যে বিএনপির লোক, জামাতের লোকগুলা তাকে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা দিয়েছিল বা করেছিল, সেই লোকগুলা 25 তারিখ থেকে গত 2 দিন থেকে এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এবং তার পক্ষে, কারণ তিনি যখন আমাদের দেশে এসএসএফ বা যারা এসেছিল, আমাদের দেশে যারা এসেছিল তারা নিরাপত্তা বাহিনী
তারাই কিন্তু এই যে বিএনপি জামাতকে বিশ্বাস করতে পারে নাই বিধায় তারা এই সভাস্থলে মানুষকে ঢুকতে দেয় নাই। ঢুকতে না দেওয়ার পরে একটা বিক্ষোভ অবস্থান বিরাজ করছে এখন। বিক্ষুব্ধ তারা, যে যারাই বিএনপির কর্মীরা তাদের পক্ষে ছিল, আজকে বিক্ষুব্ধ হয়ে ওই রাস্তাঘাটে গালাগালি করতেছে যে হ্যাঁ আমরা এই অবস্থা। যাই আমাদের আইন যদি আমরা না মানি, আজকে যে মামলাগুলো করা হচ্ছে, যে রাজনৈতিক মামলা, সেই মামলাগুলা যদি সেগুলা যদি বেইলের ব্যবস্থা থাকতো, বা তাদেরকে আজকে যে হুমায়ুন ভাইয়ের মতো মানুষকে প্রাণ দিতে হতো না, তাকে তার ব্যক্তিগতভাবে তিনি যদিও সরকারে যদি চিকিৎসা ব্যয় বহন করতে না পারে, তিনি প্রাইভেটলি করতে পারতেন। শুধু হুমায়ুন সাহেব নয়, আরো অনেক আমি জানি, আপনি জানেন যে তোফায়েল আহমেদ আমাদের 69 গণঅভ্যুত্থানের তিনি অসুস্থ, তিনি হাসপাতালে আছেন, তিনি অসুস্থ, তাকে নিয়ে যেভাবে করা হচ্ছে, আমি গতকালকে ভোলার আমাদের গতকালকে ছিল কিন্তু 28শে সেপ্টেম্বর এই নিউ ইয়র্কে অনেক জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে, এবং ভোলার একজন লোক এখানে এসেছেন, বসে বলছেন যে কিছুক্ষণ আগে ওই এলাকারই ওনার আত্মীয় বা উপজেলা চেয়ারম্যান বা ওনার আত্মীয় তিনি সাথে কথা বলেছেন, এবং তিনি লাইফ সাপোর্টে আছেন। আমি আশা করবো আপনার মাধ্যমে তিনি এখনো জীবিত, তিনি লাইফ তোফায়েল আহমেদ 69 গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, আওয়ামী লীগের আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। এই যে মেটিকুলাসলি ডিজাইন করে এত একজন জাতীয় ব্যক্তিত্বকে নিয়ে যেভাবে সমালোচনা করা হচ্ছে, এটা নট অনলি টুডে। শাহিন ভাই আর সময় দিতে পারছি না, একেবারে শেষ পর্যায়ে আলমগীর ভাই আপনার কাছে একটু শুনি। আলমগীর হোসেন, এই যে মৃত্যুটা কারাগারে অবহেলায় বন্দির মৃত্যুর যে কথা শোনা যাচ্ছে, শুধু নুরুল মজিদ হুমায়ুন একজন শীর্ষ রাজনীতিবিদ, একজন মুক্তিযোদ্ধা, একজন সাবেক মন্ত্রী হিসেবে হয়তো ওনারে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বহু কারাবন্দী আছেন যারা মারা গেছেন, অনেকজন গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 14 মাসে অনেকেই কারাগারে নানাভাবে মৃত্যুবরণ করেছেন। অনেক জনপ্রিয় জনপ্রতিনিধিও ছিলেন, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরকম লোক ছিলেন। এই মৃত্যুগুলাকে নিয়ে নানা অভিযোগের কথা শোনা যায়। এমনকি শোনা যাচ্ছে যে মহিলা কারাগার কাশিমপুরে, সেখানে যে নারী নেত্রীরা আটক আছেন, গ্রেপ্তারকৃত জেলে আছেন, তাদের উপরে নির্যাতনের অভিযোগ শোনা যাচ্ছে। পুরো প্রক্রিয়াটা নিয়ে আপনি যে কিভাবে দেখছেন একটু বলবেন? জি, ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলি, আমি নুরুল কবির হুমায়ুন মজিদের মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুক। আমরা গত কয়েকদিন যাবত এই বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব যারা আছে, আপনারা যারা সোশ্যাল মিডিয়া কাজ করেন, এদের বদলতে আমরা কিন্তু জানতে পারছি যে এই পর্যন্ত গত 1 বছরে কারাগারের 7 থেকে 8 জন নেতৃত্ব যারা জাতীয় পর্যায়ে তারা কারাগারে মৃত্যুবরণ করেছেন বলে তারা বলে, কিন্তু আমরা এটাকে মনে করি সরাসরি হত্যা। এটা সরাসরি হত্যাকাণ্ড। কারণ এটা সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে 1975 সালের 3রা নভেম্বর বাংলাদেশ সৃষ্টি যাদের হাতে, যাদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতাকে কারাগারের ভিতরে হত্যা করা হয়েছে। এবং তারপর থেকে 75-এর পর থেকে বাংলাদেশে বিভিন্ন সময় বারবার বেছে বেছে এই মুক্তিযোদ্ধাদেরকেই এভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন জিয়াউর রহমানের আমলে বিভিন্ন কুটু এবং বেছে বেছে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা, যারা পাকিস্তান ফেরত তাদের সহায়তায়, এভাবে করতে করতে আজকে কারাগারের কথা বলতেছেন তো বারবার, সারা দেশটাই তো একটা কারাগার। বাইরে এক ধরনের নির্যাতন, ভিতরে এক ধরনের নির্যাতন। আপনি যারা সিনিয়র বর্ষিয়ান রাজনীতিবিদ, যারা ডিভিশন পাওয়ার যোগ্য, যাদেরকে ডিভিশন দিতে বাধ্য আইন অনুযায়ী, আমির হোসেন আমু, শাহজাহান খান থেকে শুরু করে বিশিষ্ট মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ এখানে কোনো ধরনের রাজনীতি, কোনো ধরনের আইন, কোনো ধরনের কোনো কিছুর গুরুত্ব নাই, কোনো বালাই নাই। শুধু একটাই বিষয়, সেটা হলো যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য জামাতে ইসলামের সহযোগিতা এবং জামাতে ইসলামের আমির যে বর্তমানে যিনি আছেন, তার নির্দেশে এই হুমায়ুন ভাইকে প্রথম হসপিটাল থেকে তাকে কারাগারে ফেরত নেওয়া হয়। সে পুনরায়, তারা বলতেছে তাকে ভর্তি করার পর মারা গেছে, কিন্তু আমরা মিডিয়া মারফত জানতে পারছি তাকে হসপিটালে নেওয়ার আগেই উনি মারা গেছেন। তারা এখন এটাকে আইনি প্রক্রিয়া, মানে আইনি বৈধতা দেওয়ার জন্য
বিভিন্ন ডকুমেন্ট তৈরি করছে যে তাকে হাসপাতালে আনার পরে ভর্তি করা হয়েছে, ভর্তি করার পরে উনি মারা গেছেন। এটা টোটালি মিথ্যা, বানোয়াট। এবং আমরা শুধু সংক্ষেপে এই বিষয় নিয়ে বিস্তারিত বলার কিছুই নাই, কারণ আমরা যেটা দেখছি, যেটা শুনছি, যেটা পড়ছি, যেটা বুঝতেছি, টোটাল বাংলাদেশটা 55,000 বর্গ কিলোমিটারের জায়গা, টোটাল একটা কারাগার। এক এক কারাগারের জায়গার অবস্থানটা এক এক রকম। বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে যেখানে 5 জন থাকার কথা সেখানে 100 জনকে রাইখা গাদাগাদি করে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে। বিশেষ করে নারী নেতৃত্ব যারা, কাশিমপুর, কেরানীগঞ্জ, সিলেট, বিভিন্ন জায়গার চিত্র ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। যে কোনো ভাবেই হোক, সেটা গোপনে হোক, ভাইরাল হয়েছে। দিনের শেষে সর্বশেষ একটা কথা বলবো, যে একজন মানুষ আপনারা যারা আজকে আওয়ামী লীগের বিরোধিতার নামে যারা সমর্থন করে একজনকে ক্ষমতা দখল করে জোরপূর্বক এবং একটা সন্ত্রাসী কায়দায় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকার পতনের জন্য মানুষকে হত্যা করা হয়েছে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেই দায়টা সরকারের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, পুলিশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। 3,200-250-র উপরে পুলিশকে হত্যা করা হয়েছে। সেই পুলিশ হত্যার বিচার হবে না, এই দেশে সেই ইন্ডেমনিটি দেয়। 75-ও কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, কিন্তু দিনের শেষে কিন্তু সেটা টিকে নাই। আজকে দেশটা এমন একটা লোকের হাতে তুলে দেওয়া হয়েছে, যে লোকটা সম্পূর্ণ নীতি নৈতিকতা বিবর্জিত একটা লোক, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না একটা লোক, ধর্মকর্মে বিশ্বাস করে না এমন একটা মানুষ, যার কোনো অ্যাঙ্গেল থেকে আপনি তাকে বিবেচনা করলে সে মানুষ। আজকে বাংলাদেশের মাওলানারা, মোল্লারা কোথায়? যারা সুদের উপরে বিভিন্ন এই যে এনজিওর বিরুদ্ধে কথা বলতো, আজকে কেন তার বিরুদ্ধে? আজকে যাকে আপনারা দায়িত্ব দিয়েছেন এই রাষ্ট্র পরিচালনার জন্য, আইনের চোখে সে কনভিক্টেড একটা লোক, তাকে কিভাবে দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা হয়? আজকে দেশে বিদেশে পৃথিবীর যে যেখানে সুযোগ পাচ্ছে, কথা বলার সুযোগ পাচ্ছে, আজকে বলে বাংলাদেশে নাকি আপনাদের মিডিয়া কি বলে বাক স্বাধীনতার বলে জোয়ার ভাসতেছে। কোথায় বাক স্বাধীনতা? এই যে যত ঘটনা ঘটতেছে, কোন ঘটনা কি বাংলাদেশের মিডিয়াতে প্রচারিত হচ্ছে, দেখা হচ্ছে? সারা বাংলাদেশের কিছু টিভিতে, মিডিয়াতে, টকশোতে সারাক্ষণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ সরিয়েছে, শেখ হাসিনা পালায় গেছে, আওয়ামী লীগকে ধরো, আওয়ামী লীগকে মিছিল করো। কোন রাষ্ট্রে কোনোদিন আপনি শুনছেন নাকি যে মিছিল করলে, তাকে ধরে আনলে, আপনাকে অ্যারেস্ট করলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে? পৃথিবীর কোন রাষ্ট্রে শুনছেন? আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগের 16 বছরের আমলে একটি ঘটনা বলেন তো? কারাগারের ঘটনা বলেন, সকল ঘটনা বলেন। যুদ্ধ অপরাধীদেরকে যথাযথ প্রক্রিয়ার মধ্যে আইনের আওতায়ন হয়েছে, সেটার প্রতিশোধ নিতে চাচ্ছে জামাত। হেফাজতের কর্মকাণ্ড সম্বন্ধে আমরা অবগত, হেফাজত সেটা প্রতিশোধ নিতে হচ্ছে। আজকে কথা তো বেরোয় আসছে তাদের মুখ থেকে, তারা নিজের অকপটে সব কথা স্বীকার করছেন। আজকে এই যে জঙ্গি উপদেষ্টা একটা, যেটা হিজবুত তাহরির সদস্য, যাকে জাতিসংঘে ইউনুস নিজে নিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ পরিচয় করাই দিয়েছে, সে নাকি এই টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ড। কোথা থেকে অস্ত্র আসলো? এই 7.62 বোরের রাইফেল কোথা থেকে ব্যবহার হইলো? এই জনতা ছাত্রকে কারা মারলো? এই সরকার পতনের আগে তো উনি একটা জুডিশিয়াল কমিটি গঠন করেছিলেন তদন্তের জন্য, সেই কমিটি কাজ করছে না কেন? সেই কমিটিকে দিয়ে তদন্ত করা হচ্ছে না কেন যে কারা কারা এই লোক, এই কিভাবে এই সমস্ত লোকজন মারা গেল? আপনি জাতিসংঘের রিপোর্টের দোহাই দেওয়া হচ্ছে। জাতিসংঘের রিপোর্ট বলছে 14 আগস্টের 15 তারিখ পর্যন্ত। তাহলে আগস্টের 5 তারিখের আগের লোকদেরকে যে আপনি জুলাই হত্যাকাণ্ডে শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেখছেন, আগস্টের 5 তারিখের পর থেকে 15 তারিখ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যারা মারা গেছে তাদের ব্যাপারে কোনো তদন্ত বিচার কেন হচ্ছে না? পুলিশ হত্যার বিচার কেন হচ্ছে না? এরকম একটা লোককে যারা দায়িত্ব দিয়েছেন, যারা তার হাতে যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তার নেতৃত্বে 17 জন বিদেশি দালাল, ডাইরেক্ট বিভিন্ন এজেন্সি, গোয়েন্দা বাহিনীর দালাল, সিআই এর দালাল। আপনারা জানেন আলী রিয়াজ কে? আলী রিয়াজ, আমি নিখিলদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই আলী রিয়াজকে এই যে আপনার কি বলে নিরাপত্তা উপদেষ্টা বানাইছে, বাংলাদেশে এই পদই কোনোদিন ছিল না। হু ইজ দ্যাট গাই? সে কে? কোথা থেকে আসছে? সে খুনি আসামি, সে র্যাপ কেসের আসামি, সে দেশ থেকে পালায় গেছে। খলিলুর রহমান। এই যে আপনার বেলা, মানে এই যে কি বলে আপনার রেজওয়ানা, সে কে? আপনার এই যে মজুমদার, আমাদের বদিউল আলম মজুমদার, সে কে? তারপরে আসেন আপনি এই যে আদিলুর রহমান, যে কিনা
এই যে লোকগুলিকে যে নেওয়া হয়েছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য, তাদের কি এভিডেন্স, মানে তাদের কি ক্যাপাবিলিটি বা তাদের কি আইডিয়া রয়েছে তারা রাষ্ট্রপতি? এর সমস্তটা মার্কিন সাম্রাজ্যবাদ, পাকিস্তানের ISI এবং 71 সাল থেকে আজকে পর্যন্ত যারা বাংলাদেশটাকে মানতে পারে নাই, এই মুক্তিযুদ্ধটাকে যারা মানে নাই, তারা সম্মিলিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে আজকে রাষ্ট্রের, আওয়ামী লীগ ফেসে ছিল তো আপনাদের বাসায়, ওকে আওয়ামী লীগ বিদায় করেছে, তাহলে আজকে রাষ্ট্রের এই অবস্থাকে যারা তাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন আজকে এই রাষ্ট্রের জন্য, এই যে 18 কোটি মানুষের জান মালের নিরাপত্তা নাই, এই দায়িত্ব তো তাদেরকে নিতে হবে যারা তারা সেদিন এই তাদের কাছে এই রাষ্ট্র তুলে দিচ্ছেন, এই দায়িত্ব তারা নিজেরা ওপেন অসংখ্য একেবারে শেষ পর্যায়ে আলমগীর ভাই শেষ করতেই হবে, আমার পরের অনুষ্ঠানে যেতে হবে। জি জি, আপনার ফোন আসছে বোধহয়। আমি একটা কথা বলবো, আমার এই কথাটা বলে আমি শেষ করব। কারাগারের হত্যা, কারাগারের বাইরের হত্যা এবং যত ঘটনাই বাংলাদেশে ঘটতেছে, 71-এর রাজাকারের বিচার যেরকম এই দেশের মাটিতে হয়েছে, 75-এর খুনিদের বিচার যেমন এই দেশের মাটিতে হয়েছে, আবার এই 24-25-এর নব্য রাজাকার, এই আলশামস বিভিন্ন নামে বেনামে পরিচয় গোপন করে যারা এতদিন লালন করে রাষ্ট্রকে আজকে একটি অকার্যকর পাকিস্তানি আফগানিস্তান বানানোর প্রচেষ্টা করতেছে, তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে এবং এই দেশের জনগণ করবে ইনশাআল্লাহ। এটাই আমাদের সর্বশেষ প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আলমগীর হোসেন, শাহিন আজমল এবং নিখিল দাস, আপনাদের তিনজনকে যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। আমাদের আরো দুটি চ্যানেল বিপুল টাইমস এবং মিডিয়া হাউস বাই বিপুল, এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আসছে কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী আয়োজন 11টায় হয়তো 5-7 মিনিট এদিক সেদিক হতে পারে, এবং রাত 12:30 থাকবো আপনাদের প্রিয় মুখ সাইফুল আমিন, বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাইকে নিয়ে তাৎক্ষণিক আয়োজনে। সেই পর্যন্ত সবাইকে শুভরাত জানিয়ে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। শুভরাত্রি।